এই আমাদের অরূপবীণা। দেখতে দেখতে 3 দশক, মনে হয় এই তো সেদিন। আসলে যা কিছু সত্য, যা কিছু সৎ, যা কিছু স্বচ্ছ, সে তো চিরায়ত। যেমন আমাদের জীবনে রবীন্দ্রনাথ। প্রতিদিনের প্রথম আলো, মধ্যাহ্নের তান, সূর্যাস্তের রক্তিমাভা, ধ্রুবতারার গান, মানবতার প্রিয় পুরোহিত, পবিত্রতার ধারা, পৃথিবীর সব প্রণাম মন্ত্র, রবি ঠাকুরের ইশারা। আবাহনী।
যারা অরূপবীণাকে ভালোবেসে তাদের কাজকে সমর্থন জানাবার জন্য এখানে উপস্থিত হয়েছেন, যাদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলি শ্রবণ শিল্পী, আবারও তাদের জন্য প্রাণের প্রণাম। উপস্থিত রয়েছেন অরূপবীণার প্রাণপুরুষ আমাদের সভাপতি শ্রী অরূপ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন নীলাঞ্জনাদি, যার কথা একটু পরেই আমরা বিস্তৃত শুনব, আর রয়েছেন বন্ধুবর সকলের অত্যন্ত প্রিয় সাংবাদিক এবং সাহিত্যিক, বলা ভালো পরিব্রাজক সাংবাদিক তিনি। যেমন লিখেছেন চলচ্চিত্র জগৎ নিয়ে, সঙ্গীত জগতের পুরোধারে নিয়ে, তেমনি আবার অধ্যাত্ম বিষয় তার প্রামাণ্য লেখা আমাদের বারবার ঋদ্ধ করেছে। আসুন, নীলাঞ্জনাদি রয়েছেন, অরূপবীণার সম্মান গ্রহণ করুন। একটু আগে যাদের নাম বলছিলাম, বিজয়লক্ষ্মীদি, শুভাশিস ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, এদেরও আসার কথা। বুদ্ধদেব বাবুর শরীরটা ততটা জোর নেই বলে আসতে পারেননি, কিন্তু আমাদের প্রাণ ভরা আশীর্বাদ জানিয়েছে। অরূপবাবু তুলে দিচ্ছেন একে একে আমাদের উপহার না বলে উপচার বলার। নীলাঞ্জনাদি সম্বন্ধে একটু বলি। উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বিএড। খুব রঙিন একটি জীবন। অল্প বয়সে বিয়ে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এমএ যখন পড়ছেন তখন দৈপায়নের জন্ম। স্কুলের চাকরি জীবন একঘেয়েমি লাগায় সবকিছু ছেড়ে দিয়ে আবার গৃহিণী হয়ে সংসার ও সন্তানদের মানুষ করার লক্ষ্যে নিজেকে উজাড় করে দিয়েছেন। এর মধ্যে এক কন্যা সন্তান এসে ঘর আলো করে, মেয়ে সুরঞ্জনা আর ছেলে দৈপায়ন। দৈপায়ন এখন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, নীলাঞ্জনাদি কে সেটা একটু বলে দিচ্ছি এখানে, কারণ একটা জীবন এই সাংসারিক কর্মকাণ্ডের পাশে শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। ছোট থেকে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতায় বেড়ে ওঠার সূত্রে ও সমাজে গঠনমূলক কিছু করার উদ্দেশ্যে সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনে চাকরির অভিজ্ঞতা। এই কাজের সূত্রে সমাজের পিছিয়ে পড়া মহিলাদের দ্বারা পরিচালিত সংগঠন মিতালি মহিলা সমিতির সঙ্গে যুক্ত হয়ে সমিতির কর্মে সক্রিয় যোগদান ও তাদের কাজে সব রকম সহায়তা করা। এই সমিতি প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসে সমাজের পিছিয়ে পড়া, পুঁথিগত শিক্ষায় কম শিক্ষিত মহিলা, যাদের সামগ্রিক প্রচেষ্টায় এই সমিতির পথ চলা শুরু হয়েছিল সেই 1990 সালে। মহিলাদের অধিকারের নিশ্চয়তা এবং কুসংস্কার বিরোধী আন্দোলন ও মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগী ছিল এই মিতালি মহিলা সমিতির মূল লক্ষ্য। এগিয়ে গেল বেশ কয়েকটি বছর। 2011 নীলাঞ্জনা সংগঠনের সেক্রেটারির দায়িত্ব নেওয়ার পর থেকে আরম্ভ হয় গৃহহীন অসহায় মহিলা ও বৃদ্ধাদের নিয়ে এক অসম লড়াইয়ের প্রস্তুতি। স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু ও সমাজ কল্যাণ বিভাগের সহায়তায় আরম্ভ হয় গৃহহীন পথবাসী মহিলাদের আবাস। পশ্চিমবঙ্গ সরকার ও বিভিন্ন সহৃদয় ব্যক্তি এবং হাইট ইন্ডিয়া সংগঠনের সহযোগিতায় বর্তমানে যাদবপুরের এই আবাসে কিছু মহিলা ও বৃদ্ধদের জন্য আহারের ব্যবস্থা, জামা কাপড়, নিশ্চিত আশ্রয় ও অন্যান্য সুযোগ সুবিধার বন্দোবস্ত সম্ভব হয়েছে। নীলাঞ্জনাদির এই কাজটির জন্য
তাকে আমরা অন্তর থেকে সাধুবাদ জানাই। অরূপবাবু নীলাভ্রানবীর হাতে তুলে দিচ্ছেন অরূপবীণার পক্ষ থেকে আমরা যাতে পাশে দাঁড়াবার এই অধিকারটুকু পাই, নীলাঞ্জনাদির এই কর্মযজ্ঞের একজন সৈনিক হতে পারি, সেই জন্য আমাদের কিছু প্রণালী। রয়েছেন বন্ধু সুমন গুপ্ত, ওই যে বলছিলাম যার ঝর্ণা কলম ঝর্ণা ধারায় সিক্ত করে আমাদের, বহুদিনের বন্ধু, পজিটিভ কাজ করেন, সবসময় হাসি মুখে থাকেন। আমরা সুমন বাবুকে একটুখানি বরণ করে নেব। পরবর্তী রয়েছে নীলাঞ্জনাদি। আপনার এই যে কাজ 11 থেকে 19, এই 8 বছরে আপনি তো বেশ কিছু কাজ করার সুযোগ পেয়েছেন, একটু মনে বলুন। প্রথমে ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের পাশে থেকে আমাকে এত বড় সম্মান দিচ্ছেন। জানি না এই সম্মানের যোগ্য নই কিনা, আমি চেষ্টা করছি মানুষের পাশে থাকার, মানুষের জন্য করার, সেটাই আমার যাক বলা যায় যে এখানে জীবনের মানে খুঁজে পেয়েছি। অরূপবীণাকে অসংখ্য প্রথমে ধন্যবাদ জানাই যে আমাকে সব রকমভাবে আজকে সাহায্যের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। যে আমি কিভাবে আমার বক্তব্য ব্যক্ত করবো আমি তাও জানি না, তাও আমার আন্তরিক মানে শ্রদ্ধা ওদের প্রতি রয়েছে যে ওরা এইভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তা এই গৃহহীন মহিলা বা হোমলেস মানুষদের নিয়ে প্রায় 10 বছর কাজ করছি। বিভিন্ন চ্যালেঞ্জ আমার কাছে এসেছে বিভিন্ন সময়। যখন পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করতে হয় তখন একটা সমাজের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা পেরিয়েই তবে সেই কাজটা করতে হয়। এবার এখন সমাজের এত জটিল আবর্তে আমরা সবাই রয়েছি, এইরকম মানুষের সংখ্যা সমাজে ক্রমে ক্রমে বেড়ে চলেছে। আমি সমাজে উচ্চবিত্ত মানুষদেরও বলছি বা নিম্নবিত্ত মানুষেরও দেখেছি এরকম, তারা সব কিছু হারিয়ে রাস্তায় এসে বসেছে, রাস্তায় এসে পড়েছেন অসুস্থ অভুক্ত অবস্থায়। এরকম কিছু বা এইরকম মানুষও পেয়েছি, তাদেরকে আমাদের সেন্টারে এনেছি। এমন কিছু মানুষ পেয়েছি যারা খুবই বাড়ির কথা কোনোভাবেই বলতে পারেননি, রাস্তায় ভগঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন, কিছুই বলতে পারছেন না, উদ্দেশ্যহীন, অ্যালজাইমার বলে একটি রোগ হয়। এবার তাতে সে সব কিছু ভুলে গিয়েছে, কিছুই বলতে পারছে না, এরকম মানুষও পেয়েছি। এবার কলকাতা পুলিশের সহায়তায়, হাইভ ইন্ডিয়ার নিতাইদা তো সবসময় আছে, নিতাইদার সহায়তায় আমাদের সেন্টারে এসেছেন। আমরা দীর্ঘকাল তাদের সঙ্গে কাউন্সেলিং করে তাদেরকে বাড়ি ফেরাবার বন্দোবস্ত করেছি। এরকম অনেকগুলো ভালো ঘটনার সাক্ষী থাকতে পেরেছি, তাদের হাসি মুখ দেখতে পেরেছি। আর এরকম কিছু মানুষকে আমরা যাদের আর একদম কিছু কোথাও তাদের কোনো ঠিকানা হয়নি, পাওয়া যায়নি, কোনো আত্মীয় স্বজন কেউ তাদের আর দেখেননি, সেরকম মানুষকে আমরা সরকারি ওল্ড এজ হোমে পাঠাতে পেরেছি। এগুলো আমাদের কিছু সাফল্য, কিছু ব্যর্থতা সব মিলিয়ে কাজ করে চলেছি। আপনাদের শুভেচ্ছা, আরো শুভেচ্ছা আসছে, আমি আরো উৎসাহ পাচ্ছি কাজ করার, ভবিষ্যতে আরো কাজ করতে থাকবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, হাইভ ইন্ডিয়াকে ধন্যবাদ, অরূপবীণাকে ধন্যবাদ, যারা আমার পাশে প্রতিনিয়ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ। যেটুকু আপনার লেখা থেকে জানতে পেরেছিলাম, শুধু আমাদের রাজ্য নয়, আপনি শুধু রাজস্থান, গুজরাটের আহমেদাবাদ শহরের বাসিন্দাদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছেন। এবং এই প্রচেষ্টায় আপনাদের পাশে রয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, বেঙ্গালুরু পুলিশ, আহমেদাবাদ পুলিশ এবং যার কথা বললেন হাইভ ইন্ডিয়া। আপনি বলেছেন আপনার ইচ্ছে আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সব মানুষের মুখে হাসি ফুটিয়ে, ঈশ্বর আপনার সহায়।
সুমন যার, নিজেকে গুপ্ত রাখেন, কারণ খুব কম প্রকাশ্যে আসে, লেখাতেই চান স্ফূর্ততা। সুমন বলল। বন্ধুবর দেবাশিস অনেক কথাই বলল আমার সম্পর্কে। তো বহুদিন লেখালেখির জগতে রয়েছি, সাংবাদিকতার জগতে রয়েছি। তো আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করছি। শ্রদ্ধেয় ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়, যার হাতে গড়া এই অরণ্যবীণা, তারা আজকে যে অনুষ্ঠান শুরু করলেন তা দেখে আমি অত্যন্ত খুশি হলাম, ভালো লাগলো আমার। এবং পরবর্তী পর্যায়ে যে চণ্ডালিকা নৃত্যনাট্য পরিবেশিত হতে চলেছে তাও দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছি। এই প্রসঙ্গে আমি বহু বছর আগের একটা কথা বলতে চাইছি। তখন আমি নিহাতি ছোট, আমার তখন বোধহয় বছর 8 বয়স, আর কি 8-10 বছর হবে। আমি থাকতাম আলিপুরদুয়ার জংশনে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আলিপুরদুয়ার জংশন অনেকেই হয়তো শুনেছেন। আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন। ওখানেই রেলওয়ে ইনস্টিটিউট ছিল, ওখানে একটা ছোট মঞ্চ ছিল। তো আমি এবং আমার পরিবারের লোকজন সবাই মিলে, আমার মা খুব ছোটবেলায় মারা গিয়েছেন, আমার তখন 2.5 বছর বয়স। তো যাই হোক, আমি দিদিদের সঙ্গে গিয়েছিলাম চণ্ডালিকা নৃত্যনাট্য দেখতে। তো আশ্চর্যের ব্যাপার হলো যে যখন নাটক দেখে যখন আমি হল থেকে বেরোচ্ছি, তখন শীতকাল ছিল, আমার দিদির গায়ে একটা শাল ছিল, যে শালটা আমাকে রাখতে দিয়েছিল। তো আমার তো ছোট ছোট হাত, ছোট ছোট পা, আমি কি করবো, কোনো রকমের শালটা আমার হাতে নিয়ে আমি এগোচ্ছি। হঠাৎ করে কেউ পেছন থেকে টান মেরে আমার ওই শালটা আমার নিয়ে নেয়। তখন আমি বুঝতে পারিনি, পরে যখন হল থেকে বেরিয়ে দেখলাম যে আমার হাতে সেই শালটি নেই। তো একটু বকাবকি হলো, বাড়িতে গেলাম। তো সেই যে শাল চুরি হলো, সেই ঘটনা এখনো আমার মনে রয়েছে। তবে আজকে আমি মনে করছি যে রবীন্দ্র সদনের মতো এক মঞ্চে, আর কি জগৎজোড়া যার খ্যাতি, সেই মঞ্চে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় তার সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীদের নিয়ে যে অনুষ্ঠান করতে চলেছেন, যে অনুষ্ঠান করেছেন, তা আমাদের সকলের হৃদয় চুরি করবে, এর বিশ্বাস আমার রয়েছে। আরো একটা কথা, এই মঞ্চে বহুবার চণ্ডালিকা নৃত্যনাট্য অনুষ্ঠিত হয়েছে, পরিবেশিত হয়েছে। আর আরো একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে এবছর শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের শতবর্ষ। আরেকজন প্রখ্যাত সাহিত্যিক, প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষ, তারও এবছর শতবর্ষ। তারা দুজনই ছিলেন রবীন্দ্র মনস্ক মানুষ এবং রবীন্দ্রপ্রেমী মানুষ। রবীন্দ্রপ্রেমী মানুষ নিয়ে নন, আমরা সকলেই, আমাদের সকাল থেকে রাত অবধি সবসময় রবি ঠাকুর আমাদের হৃদয়ে অনুরণিত হন। যাই হোক, আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। যখন এই অরণ্যবীণার যখন নতুন করে উদ্বোধন হলো, তখন আমি গিয়েছিলাম। এবং আমি মনে করি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ইজ টোটালি পারফেকশনিস্ট। যতক্ষণ না উনি স্যাটিসফাইড হচ্ছেন, ততক্ষণ উনি ওনার শেষ চেষ্টা করে যান অনুষ্ঠানকে একটা উচ্চ পর্যায়ে তুলে নেওয়ার জন্য। তো আজকে আপনারা সকলে এসেছেন, ওনার স্কুলের যারা ছাত্রছাত্রী, তাদের আত্মীয়স্বজনরা রয়েছেন। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা এই অনুষ্ঠান দেখুন আর এই সংস্থার পাশে আপনারা সকলে দাঁড়ান। আমার নমস্কার নেবেন, আমার কৃতজ্ঞতা জানাবেন। নমস্কার। সুমন গদ্য কথা বলতে বলতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 2 বীর, অর্থাৎ বিজয়লক্ষ্মী বর্মন এবং পণ্ডিত বিপ্লব মণ্ডল। তাদের দুজনকে আমরা সম্মাননা জানাবো। শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন ও পণ্ডিত বিপ্লব মণ্ডল। পণ্ডিত বিপ্লব মণ্ডল মানে দীর্ঘদিনের এক ছন্দের আনন্দ, আর বিজয়লক্ষ্মী মানে আমাদের নাটক, কবিতা, এবং তিনি নিজের প্রতিষ্ঠানের নাম যেমন দিয়েছেন শিক্ষক, নিজেকে মনে করেন তাই। আর বিপ্লবটা থাকা মানেই আমরা নিশ্চিন্ত, আমরা সম্পূর্ণ নিজেদের সমর্পণ করতে পারি। বিপ্লব আজ রাজি হয়েছেন চণ্ডালিকায় থাকবেন বলে। প্রসঙ্গত জানিয়ে রাখি,
ইতিমধ্যে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের দুটি রবীন্দ্রসঙ্গীতের কম্প্যাক্ট ডিস্ক বীণা এবং হেমর দেবতা প্রকাশ পেয়েছে। আপনারা শুনেছেন, আরো অনেকে তাদের শ্রুতির অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে দিয়েছে। আমরা আনন্দ করি। বিপ্লব সুন্দর স্মারক বিজয়ীর জন্য সবুজ হয়ে উঠুক মানুষের মন এবং সমগ্র বিশ্ব। দিদি, তুমি কথা শুনে এই অল্প বিনামে তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা। ইন্দ্রাণী আমার বন্ধু, তার হাতে গড়া সযত্ন লালিত এই ছোট্ট তারা ছোট্ট টপটির মতো তার এই প্রতিষ্ঠান অল্পবিনা। আমরা আজকে দেখতে পাবো ছোট বড় অনেকের কাজ এবং তাদের সকলের উপরে ইন্দ্রাণীর যত্নের স্পর্শ। চাইব, কামনা করব, প্রার্থনা করব সফল হোক আজকে অনুষ্ঠান, আমরা সকলে যেন উপভোগ করতে পারি আর সকলে মিলে সকলের সঙ্গে থাকতে। বিপ্লবটা শুধু বলের মানুষ নয়, এই মুহূর্তে গুলির মানুষ। নমস্কার। ও যেটা বললো সেটা কিন্তু আমি নই। আসলে আমার কাজ হচ্ছে বলাটা খুব কষ্টদায়ক, মানে আমার পক্ষে কষ্ট, কারণ আমি বলতে পারি না। তবুও আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ ইন্দ্রাণীর সঙ্গে আমার বহু বছরের পরিচয় এবং গানের সুবাদে, এবং আমি এত বছর ধরে ওকে দেখে আসছি। রবীন্দ্রনাথকে এত কাজ করে, ও যে একটা এরকম একটা ইনস্টিটিউট করেছে, এত ছাত্রছাত্রী সেখানে, আমার এই প্রথম এখানে আসা এবং ও আহ্বানে এখানে আমি আসা এবং আমি আসতে পেরে এখানে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এসে সত্যি বিস্মিত হয়েছি যে একটা প্রোডাকশন করতে গেলে তার পেছনে যে পরিশ্রম, মানে সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি কয়েকটা রিহার্সালে ছিলাম, ও যেভাবে পরিশ্রম করেছে এবং তার ছাত্রছাত্রীরা যেভাবে পরিশ্রম করেছে, আজকে আপনারা একটা ভালো অনুষ্ঠান দেখতে পাবেন, এটাই আমার আশা এবং আমি সঙ্গে আছি, সেটা থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। নমস্কার। এইভাবে বসে সে আমাদের অনেক পুরনো কথা মনে হচ্ছে, অনেক পুরনো কথা, মানে এটা উঠে গেছে এখন, এখন লাইভ উঠে গেছে, তাই আজকে আরো লাইভলি হবে। আচ্ছা, এখানে আমাকে কানে কানে একটা কথা বলা হয়েছে, অল্প বিনা, ওই যে কথাটা একটু আমি বলছিলেন সুমন, যে শি ইজ পারফেকশনিস্ট, এটা লেখাতে বলেছিলাম, তমিচের মা বলছেন পারফেকশন অফ ওয়ার্ক ইজ মাত্রা অ্যান্ড সাধনা, সেই সাধনায় তারা প্রবীণ। তাই ওদের একটা ইচ্ছে দিদিকে কিছু দেওয়া, আমরা তো ডাকতেই পারি, ইন্দ্রাণী দিদির জন্য ওদের কিছু উপহার রয়েছে। বিজয়টা কিন্তু বলছেন এটা খুবই ভালো প্রস্তাব, এই প্রস্তাব আপনারাও যদি সমর্থন করেন একবার বড় লাগে। একটু মাঝখানে আমরা মাঝে মাঝে আসি, দাদা এসো প্লিজ। আসুন, অল্প বেনার যারা সব বন্ধুরা দিদির জন্য অনেক কিছু নিয়েছেন, ফুলের মতো শিষ্য শিষ্যা পেয়েছেন, গুরুর কাছে শেখা বিদ্যা,
উজাড় করে দিচ্ছেন নিয়মিত। ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেছেন গুরু শিবপদ বন্দ্যোপাধ্যায়, গুরু সুখেন্দু গোস্বামীর কাছে। রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছেন স্বয়ং সুচিত্রা মিত্র, মায়া সেন, পূর্বদাম এবং সুশীল চট্টোপাধ্যায়ের কাছেও তার গানের শিক্ষা। আজকে এই উপলক্ষে আমাদের একটি স্মারকভূত পত্রিকা রয়েছে, তাই না? সেটাকে আনুষ্ঠানিকভাবে বিপ্লবদা আর বিজয়লক্ষ্মীদি সবার জন্য উন্মুক্ত করবেন। আচ্ছা, এই স্মারক পুস্তিকাটা এক্ষণে তো ফিতে খোলা হবে। পরবর্তীর বন্ধুদের আরেকটা স্বাদ রয়েছে। মাননীয় সভাপতি শ্রী অরূপ বন্দ্যোপাধ্যায়কে ওরা প্রাণের প্রণাম জানাতে চান। অরূপবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর সম্পাদকের মনে অনেক কথা থাকে, তাই শুনবো ইন্দ্রাণীর কাছ থেকে। অরূপ, আসুন। ওদের বড় মনের ইচ্ছে, স্বাদ আর কি। বেশি কথা বলে সময় নষ্ট করাবো না। সম্পাদক হিসেবে একটা দায় থাকে, সেই জন্যে দু একটি কথা আমি আমাদের যে স্মারক পুস্তিকা প্রকাশিত হলো তাতে সম্পাদকীয়তে লেখা একটা রয়েছে, হয়তো সকলের হাতে ওই পুস্তিকা পৌঁছানো সম্ভব হবে না, তাই আমি অন্তত সম্পাদকীয়টা যেটুকু যা মনে হয়েছে সেটা লিপিবদ্ধ করার চেষ্টা করেছিলাম। এটা আমি আপনাদের পড়ে শোনাবো। এই সম্পাদকীয় এই স্মারক পুস্তিকাতে এই যে প্রচ্ছদটি লিখেছেন প্রতাপ মজুমদার, যিনি আমাদের ছোট আমাদের যে অঙ্কন বিভাগ শুরু হয়েছে অল্পবিভাগে তার অঙ্কনের শিক্ষক। আর আমাদের এর মাথার উপরে মানে প্রতাপ মজুমদার তো রয়েছেন শিক্ষক হিসেবে। অঙ্কন বিভাগটি চলে সুরজিৎ বণিক, আপনারা হয়তো জানবেন, বিখ্যাত শিল্পী ভাস্কর, ওর তত্ত্বাবধানে প্রতাপ মজুমদার যত্ন নিয়ে শেখাচ্ছেন ছোটদের। এই কথাটি আপনাদের আর কি জানাবো আছে। আমি একটু পাঠ করে দিচ্ছি লেখাটি। ভাবতে আশ্চর্য লাগে কি ভয়ানক সামাজিক পারিপার্শ্বিক আতঙ্কের বাতাবরণে আমরা বাস করছি এবং কিভাবে তার দিকে দিকে অধিকতর ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ছে। তবু আমরা বেঁচে রয়েছি, তবু প্রকৃতি নির্ভুল ভাবে নির্দিষ্ট সময়ে তার কাজ করেই চলেছে অবিরাম। অসংখ্য কোটি বিষয় থাকা সত্ত্বেও প্রতিটি জিনিস স্থাবর জঙ্গম, অর্থাৎ চরাচরের প্রতিটি অনুপরমাণু নিজের নিজের অস্তিত্ব বজায় রেখে জ্ঞাত বা অজ্ঞাত সারে চলেছে। আবার পৃথিবী তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় গ্রহ নক্ষত্ররাজির ভরও
অপরিবর্তিত রয়েছে সৃষ্টিকাল থেকে আজ পর্যন্ত। বিশ্ব ব্রহ্মাণ্ডকে হস্তামলকের মতো নাচিয়ে চলেছেন জগৎ নিয়ন্তা। অরূপবীণা তার চরণে ভূমিনত প্রণিপাত নিবেদন করে ধন্য হয়। ছোট্ট সংস্থা অরূপবীণা আকারে যতই ক্ষুদ্র হোক, নিখিল বিশ্বের অসীম সংখ্যা নানান বস্তুর মধ্যে তাকেও একটি স্থান দিয়েছেন নিখিল ভাবধারণ বিশ্ববিধাতা। কি কম আশ্চর্যের! জন্মকাল থেকে, অর্থাৎ প্রায় 30 বছর আগে থেকে ছোট্ট অরূপবীণা একটু একটু করে নিজেদের মতো করে এগোতে চেয়ে বাধা পেয়েছে, আহত হয়েছে যেমন, অর্থাৎ সৃষ্টিকর্তা কোনো কারণে তাকে ব্যথা দিয়েছেন হয়তো, কিন্তু পরিত্যক্ত করেননি। সংস্কার অগ্রগতি ধীর লয়ে হলেও থেমে যায়নি। এও কি সামান্য কথা? আবার যখন তাদের সাংস্কৃতিক ও সামাজিক কল্যাণমূলক কাজকর্ম মানুষের অকুণ্ঠ প্রশংসা ও আশীর্বাদে কৃতকৃতার্থ হয়েছে, তখন মনে হয়েছে আমরা কি আদৌ এতটা যোগ্যতা অর্জন করেছি? এইসব অভিজ্ঞতা থেকে একটা কথা বুঝতে আজ অসুবিধা হয় না। সাধ্যের মধ্যে, অর্থাৎ আপন সীমার মধ্যে থেকে যে কোনো কাজ যদি কেবল সদর্থক চিন্তা, নিষ্ঠা ও স্বচ্ছতাকে মূলধন করে যদি সর্বস্ব তার ঊর্ধ্বে গিয়ে হৃদয় দিয়ে সাধনের চেষ্টা করা যায়, সে কার্য সফল হবেই। সনাতন ভারতীয় মহাত্মাগণ এই শিক্ষাই যে দিয়ে গেছেন আমাদের। বিশ্বকবি রবীন্দ্রনাথ সেই পথে চলেই তো আজ বিশ্ববন্দিত কবিগুরু। প্রতিযোগিতা চাই, তবে তার কেবলমাত্র নিজের সঙ্গে। এই প্রসঙ্গে গুরুদেব রবীন্দ্রনাথ বলেছেন যে প্রতিদিন নিজের থেকে নিজেকে উত্তীর্ণ করা, উন্নততর করবার প্রতিযোগিতাই একমাত্র কাম্য। কোন বহিরঙ্গের বাহাদুরি নয়। অন্তরের আবরণ, জড়ত্বের, স্থূলত্বের, মূঢ়ত্বের, অজ্ঞানতার আবরণ ভেদ করে জ্যোতির্ময় স্বয়ং প্রকাশ বিশ্ববিধাতার চরণোপান্তে পৌঁছানো সম্ভব হয় এই প্রতিদিনের চেষ্টাতে, যার অপর নাম সাধনা। এই পথে চলবার চেষ্টাতেই ব্রতী অরূপবীণা। সঙ্গীতের দেবতার দরবারে আমরা আর দাস দাসী। আমাদের নিশ্চয় জানা আছে যে সমগ্র বিশ্ব জগতের গতির কেন্দ্রে রয়েছে তাল, ছন্দ, লয়, সুর, অর্থাৎ সঙ্গীত। গ্রহ নক্ষত্ররাজি তাদের নিজ নিজ কক্ষপথে আপন ছন্দে নৃত্য করে চলেছে নিরন্তর। সমস্ত কিছুর নিয়ামক এক এবং একমাত্র বিশ্ব নিয়ন্তা। সঙ্গীত সাধনা তাই এক অর্থে সেই জগদীশ্বরেরই সাধনা। অপার অনন্ত সঙ্গীত সমুদ্রে যে কতিপয় মৈনাক সদৃশ মহাত্মাগণের সিদ্ধি, সঙ্গীত বিষয়টির বৈজ্ঞানিক যথার্থ ও কার্যকারিতা জনসমাজে প্রকাশ করে, সাধনার বিষয়ীভূত করে জিজ্ঞাসুদের বহুবিধ প্রশ্নের উত্তর জুগিয়ে জানবার পথ সুগম করেছেন তাদের অন্যতম কবিগুরু রবীন্দ্রনাথ। কেবল সঙ্গীত চর্চা নয়, কেবল কাব্য রচনা বা গাল ভরা বক্তৃতাও নয়, এমনকি নয় কেবল জমিদারিও। সমাজের দুস্থ, অবহেলিত, দুর্বল মানুষের সার্বিক কল্যাণে তার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ এবং তার সার্থক রূপায়ণ আমাদের এই শিক্ষাই দিয়েছে যে স্বার্থকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো প্রতি মানুষেরই একান্ত কর্তব্য। তার পদাঙ্ক অনুসরণ করে চলতে চেয়ে আমরাও অতি সামান্য আর্থিক ক্ষমতাতেও সকল সদস্যরা ও সুখানুধ্যায়ীদের প্রত্যক্ষ সহযোগিতায় কিছু মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে পারি। এ বড় আনন্দের, বড় শান্তির বিষয়। আমরাও কারো পাশে দাঁড়াতে পারলাম, কারো কাজে লাগতে পারলাম। এইভাবে একটু কিছু কাজ করে যাবার চেষ্টা করেছি।
এখানে আরো কয়েকটি কথা রয়েছে যে আমরা কিছু কিছু কাজ করেছি, সেগুলো দিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। সারা বছরই এমন কিছু না কিছু কাজ এসে যায়। প্রচার করে সময় ও অর্থের অপচয় না করে আমরা যেন সাংগীতিক সাধনার সঙ্গে সঙ্গে এ ধরনের সেবামূলক কার্যে চিরকাল নিজেদের ব্যাপৃত রাখতে পারি, এই প্রার্থনা। আজকের সন্ধ্যায় আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের সেই পথে অগ্রসর হওয়ার মনোবল যোগাবে। নমস্কার। ইন্দ্রাণী লেখা সবসময় আমাদের খুব ঋদ্ধ করে। ইন্দ্রাণী বলতে বলতে গুরু শুভাশিস ভট্টাচার্য এবং সুস্মিতা ভট্টাচার্য উপস্থিত হয়েছেন। তাদের আমরা সম্মান জানি আমাদের কচি কাঁচার দল অনুষ্ঠান করবে। আর সবশেষ অবশ্যই চন্দ্রালিকা। অর্ঘবিনার পক্ষ থেকে গুরু ডক্টর শুভাশিস ভট্টাচার্য, যাকে সকলের দাবি বলে চেনেন, জানেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সেই লালিতা এবং সঙ্গে গুরু সুস্মিতা ভট্টাচার্য, তাদের জন্য আমাদের শ্রদ্ধা। শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য। রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের দায়িত্বভার সামলেছেন শুভাশিস ভট্টাচার্য। বহু অনুষ্ঠান করিয়েছেন, করেছেন তারা। তাদের জন্য অরূপবিনার শ্রদ্ধার্ঘ। আমরা কচি কাঁচার দলের কাছে গান শুনব, নাচ দেখব, তার আগে গুরুদের কাছে দুইটি শুভেচ্ছার কথা। নমস্কার। অরূপিনা আমন্ত্রণকে আমাকে একটি নাচ দিয়ে আমি সত্যি খুব আনন্দিত, এবং ইন্দ্রাণীর সাথে দীর্ঘদিনে আমার পরিচয়, আজকের নয়। যখন সবে নাচছি, এখানে প্রোগ্রাম করছি, ইন্দ্রাণীও তৈরি হচ্ছে, সেই থেকে পরিচয় এবং একটা আগ্রা সম্পর্কের সাথে রয়েই গেছে। তো আমার খুব ভালো লাগছে যে ও একটা ইনস্টিটিউশন এতদিনবাদে গড়েছে, খুব সুন্দরভাবে চালাচ্ছে। আমি এখানে এসেছি, আরও এগো। ওর মেয়েও আমাদের ছাত্রী। খুব মানে আনন্দের বিষয় যে ও এখন বিয়ের পর নাচ করছে, ও সবকে শেখাচ্ছে। আমরা দুজনে অনুপ্রেরণা দিই, আরো এগিয়ে যাক, আরো ভালো কাজ করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। অনেকটাই সময় অতিক্রান্ত, আমরা সবাই সাদর আগ্রহে অপেক্ষা করছি চন্দ্রালিকা ঋতুনাথ দেখব বলে। আমি অরূপিনার সাফল্য ও সার্থকতা কামনা করি। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের ছাত্রী অপরাজিতা মুখার্জি, যাকে আমি ডাকি পিঙ্কু বলে, তার পরিচালনায় দেখবো চন্দ্রালিকা। তো অধীর আগ্রহে আপনাদের মতো আমি অপেক্ষারত। ধন্যবাদ। দিনের শুরু যেমন ভোরের আলোয়, আমাদের জীবনের পথ চলা শুরু ঠিক তেমনি শৈশবে। এখন কচি কাঁচার দল নাচে রিয়া দপ্তরি, খুশি মণ্ডল, সায়ন্তনী পাত্র, মেঘনা নস্কর, সৃষ্টি মুখার্জি, বিধি মহতা, শ্রুতিকা দাস, সৃষ্টি বণিক, জয়তী জাটুয়া,
অঙ্কিতা সাহা, রাজনীতা পোদ্দার, আদ্রিতা গুহ, মোহিনী পাত্র, গানে ঈশানী রায়, অনুষ্কা সেন, সুস্মিতা পাত্র, সৌরাশিস গঙ্গোপাধ্যায়। নৃত্য পরিচালনা শ্রীমতী রীতা চক্রবর্তী মান্না। আর অপরাজিতার কথা বলছিলেন গরু সুভাষিস ভট্টাচার্য। এখানে আপনারা কচি কাঁচাদের দেখবেন, তাদের মধ্যে রয়েছেন দিব্যাঙ্গ বন্ধুরাও, যারা মূল স্রোতে সকলের সঙ্গেই রয়েছেন। তারাই তো আমাদের স্রোতের মূল আকর্ষণ, কচি কাঁচার দল। সবাই
হাতে হাত ধরে পায়ে পায়ে শুধু এগিয়ে যাওয়া। এইভাবে হাতে হাত ধরে পায়ে পায়ে শুধু এগিয়ে যাওয়া, ভাগ্যটাকে ভাগ করে নিই, এই তো চাওয়া। এরপর আমরা চলে আসব আবৃত্তি, তারপর লিপিকা থেকে পাঠ। আবৃত্তিতে অরূপবীণা, নীলাশ্রী সাহা, নবশ্রী সাহা ও বর্ণক নায়ক। তার সবটা কানে এসেছিল অনুষ্ঠান শুরু হবার আগে। তারপর আমি বিপ্লবদার কাছে আরেকবার জেনে নিলাম, ঠিক শুনেছি তো? আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শর্মিষ্ঠাদি। শর্মিষ্ঠাদি মানে আমাদের অনেক স্মৃতি মেদুরতা, কত নাটক তার অভিনয় বহন করছে। বেকারে দিদি প্রণাম। আচ্ছা আপনার নাম কি নীলাশ্রী সাহা? আপনার সম্প্রতি কয়েকটা দাঁত বোধ হয় কবিতা পড়তে গিয়ে একটু মানে এলোমেলো হয়ে গেছে, তাই তো? তাহলে আপনি শুরু করবেন তো? ইনি শুরু করবেন। আপনার নামটা? নবশ্রী সাহা। তার মানে উনি হচ্ছেন নীলাশ্রী সাহা। মাইক্রোফোন ঠিক আছে তো? দেখবেন একটুখানি স্বাস্থ্য দেখে দেখবেন। ঠিক আছে, কে আবার চলো কবিতা। নমস্কার। মজার ধুম লেগেছে রে পবিত্র সরকার, বড্ড মজার ধুম লেগেছে। চারিদিকে শোন খুশির রব, যা কিছু চাস কিনতে বাপু, বিদেশ থেকে আসবে সব। মোটর গাড়ি, সেলাই মেশিন, টিভি, ক্যাসেট, ক্রিকেট ব্যাট, বাইসাইকেল, খেলনা পুতুল, চায়ের কাপ আর টেবিল ম্যাট, চিরুনি আর আয়না বোতাম, সেফটি পিন আর সুচ সুতো। পরের থেকে আসবে সবই, হাওয়াই চটি, বুট জুতো, খুন্তি, কড়াই, ডেচকি, হাতা, বেলুন চায়ের ছাঁকনিটা, শিশি, বোতল, থালা, বাসন, মাটির হাড়ির ঢাকনিটা। শুনছি সবই আসবে এবার বিদেশ থেকে অক্লেশে। কান দেবে না কেউ, বেকার স্বদেশ স্বদেশ বকলেশে। স্বদেশী কে চায় রে বেটা, কি স্বদেশী ছাড় ওটা। যা হোক মেড ইন ইন্ডিয়া, তার বাজিয়ে দিলাম 12টা। পান, সিগারেট, বিড়ি, তামাক, চুট্টা চিরুট খইনি রে। নেশার জিনিস দেশের খাবো, এমন গাধা হইনি রে। কি হবে এ দেশের ভেবে, তোমরা থাকো ধন দেশে, আমরা সেকে কামড় দেব আমেরিকান সন্দেশে। লবঙ্গ আর সর্ষে, এলাচ, তেজপাতা আর দারচিনি খাস, বিলেতের নাম না পেলে আমরা কেউ আর ছাড়ছিনি। শীতকালেতে নিজের খাটিয়ে দিয়ে সুখের শালমুড়ি, এবার খাবো মেক্সিকোতে প্যাকেট করা ঝালমুড়ি। ফুচকা পাবো জাপানে, আর মক্সে পাবো তর ভাজা, রং বেরঙের বাক্সে পাবো সরপুরিয়া আর সর ভাজা। দেশের জিনিস চলবে না ভাই, এই কথাটা সার মানি। এবার দেখো ইডলি ধোসা পাঠাবে ফ্রান্স জার্মানি। দেশের জমি থাকবে পড়ে, বন্ধ হবে কারখানা। বিলিতি সব খেয়ে ধুয়ে হাত গজাবে চারখানা। তিরিং বিড়িং লাফাবো সব, হাত পা ছুটে নাচ করে। গরিব মরুক, আমরা তো কোকটেল শিখে বাঁচবো রে। নমস্কার। সুকুমার রায়, হেড অফিসের বড় বাবু। লোকটি বড় সাধ্য, তার যে এমন মাথার দেহ কেউ কখনো জানতো। দিব্যি ছিল খোশ মেলাতে চেয়ার খালি চেপে, একটা বসে ঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলে গেল গেল আমার ধরে তোল। তার সুরে কেউ বদলি রাখে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে পুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকে পড়ে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ চোরা তো তেমনি আছে, কমেনি এক সত্যি। সবাই তাকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না। মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে
তেলে বেগুন তেলে বলে তিরি কারো কথা তরকারিতে সব পাড়ার চিড়ি নোংরা ছটা খেমড়া ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গপ্ত রাখতো জানি শ্যাম বাবুদের কয়লা এগো যদি আমার বলিস করবো তাদের জবাই এইটা বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসেরই বাঁদরগুলোর মাথায় খালি গোবর কোন চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোদ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোফকে বলে তোমার আমার গোফ কি কারোর কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাচ্ছে না নমস্কার বাংলাটা ঠিক আসে না ভবানী প্রসাদ মজুমদার আমার ছেলে খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশে ও রাইমস পড়ে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা আমার ভাষা নাকি নেই কোনো চার্ম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসে মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জ্বলে যায় একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে কিসের গরম কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলে যে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোম্বাস্টিক শব্দের ভাষা দারুণ ভাষা বেঙ্গলি ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতেই দিবানিশি হয় শুধু ভাই টিএমপিসি এই ভাষা তাই বলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি একলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাকাত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার ওয়ার্ডসওয়ার্থ সেলি বা কিটস বা বাইরন ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ লেখা মাইকেল হেড়ে বাংলা ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না নমস্কার ছিক ছিক রেলগাড়ি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিক ছিক ছিক
ছিক রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ফোটে জানালা জুড়ে। ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায়, আকাশে টিয়ার ঝাঁক যাচ্ছে উড়ে। ছিক ছিক ছুটে চলে লম্বা গাড়ি, ফুলে ফুলে ছেয়ে আছে কৃষ্ণ চূড়ায়। ডালপালা আর দেখো পিছনে তালি, আকাশে তুলছে মাথা মস্ত পাহাড়। ছিক ছিক ছুটে চলে রেলগাড়িটা, চোখ যায় দিগন্ত রেখা অবধি। পাথুরে পাঁচিলে ঘেরা কার বাড়িটা, পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী। গম 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 শব্দ বাজায়, রেলগাড়ি রোজ চলে উড় আকাশে। নিচে জল খল খল ছুটে চলে যায়, লাল নীল পানতোলা নৌকা ভাসে। ঘর বাড়ি বেড়ে যায় কুঝিমঝিম, আর ধীরে ধীরে ঘোড়া টঙ্কা টানে। বিছানা বালিশ পাবো এইবারে ঠিক, পৌঁছাবো দানাপুর স্টেশনে। পৌঁছাবো দানাপুর স্টেশনে। পৌঁছাবো দানাপুর স্টেশনে। নমস্কার। বিশ্বের মধুরতম ভাষায় ওরা কথা বলে, কবিতা শোনায়। তাই তো বারবার বলতে সাধ হয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এবার ডাক পাঠাবো তরুণ বন্দ্যোপাধ্যায়, যার পরিচালনায় এই শিশুরা কবিতা বলছিলেন, আর সঙ্গে সায়ন্তনী বসু। তারা শোনাবেন লিপিকা থেকে পায়ে চলার পথ। লিপিকা, রচনাকাল আশ্বিন 1326, অর্থাৎ শতবর্ষ পেরিয়ে। এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছ তলায়। তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে। তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি না। চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল। কারো বা ঘোমটা আছে, কারো বা নেই। কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটিবার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উঁচিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়াল বাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের
মহলে আর একটি বারও ফিরে গিয়ে বলা হবে না এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালেন, দেখলেন এই পথটি বহু বিশৃঙ্খ পদচিহ্নে পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যত কাল, যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকে এই পথ আপনার একটিমাত্র ধূলি লেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি লেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। চলার পথ অনেক কালের অনেক কথাকে তোমার ধূলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? এত কামনা, এত সাধনা, কোথায় এসে কি আছে শেষে? ওবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? ঢেউ উঠে পড়ে কাদা, সম্মুখে ঘন আঁধার। পথ কি নিজের শেষকে জানে? যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গানে পৌঁছল, যেখানে তারার আলোয় অনেক বান বেদনার দেয়ালি উৎসব। কি আছে শেষে পথে? পরিচালনা আমাদের আবৃত্তি শিক্ষক তরুণ বন্দ্যোপাধ্যায়। ছোটদের আবৃত্তি ওনারই পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।